মুখোমুখি নিবেদন করছেন 3 Steps Aviation Academy। সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, onestopbazaar.com, Oren Media and Entertainment Private Limited, Arohi Foundation of India। নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ আর আপনাদের সঙ্গে আমি রয়েছি নিবেদিতা। আর আজকে মুখোমুখির আড্ডায় আমার বিশেষ অতিথি অগ্নিমিত্রা পল, ফ্যাশন ডিজাইনার, এবং তার এখন যে পরিচিতি সেটা হচ্ছে বিজেপির মহিলা মোর্চা নেত্রী। দিদি, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। তো আমি প্রথমেই তোমাকে জানতে চাইবো যে আমি যে পরিচয়টা তোমার দিলাম যে তুমি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, তো সেক্ষেত্রে তোমার এখন যে পরিচয়টা হয়েছে তুমি বিজেপির মহিলা মোর্চা নেত্রী, তো কোথাও গিয়ে কোনো ক্র্যাশ তৈরি হচ্ছে না, কোনো ক্ল্যাশ হচ্ছে নাকি? না, প্রথমেই তো নিবেদিতা তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে আজকে তোমাদের এই চ্যানেলে ডাকার জন্য, আরোহী নিউজ। এবং না, ক্লাশ ঠিক হচ্ছে না, কারণ কি কোথাও মনে হয় যে ওইখানেও ডিজাইনার হিসেবে মানুষের সঙ্গে মিশে মানুষেরকে সুন্দর দেখতে করানো, এটা আমার কাজ ছিল। এখনও সেটাই একই, মানে এখনও সেই মানুষের সাথেই কাজ, মানুষকে সুন্দর দেখানো নয়, কিন্তু মানুষের জীবনটাকে আরো ভালো করা। মানুষের দলের কাজে অনেক বেশি আমরা দেখতে পাই, দলের কাজই হচ্ছে মানুষের সেবা করা। এবং আগে যেটা মানে সেবাটা ছিল সুন্দর দেখতে করানো, মানে তুমি সুন্দরী, তোমাকে আরো সুন্দর করানো। এখন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যে দুঃখ, কষ্ট, প্রবলেম, জানি না কতটা সলভ করতে পারছি, বাট অন্তত পাশে দাঁড়িয়ে হাতটা ধরে বলা যে আমি তোমার পাশে আছি, এই প্রতিশ্রুতিটা দেওয়া এবং সেটাকে খুব অনেস্টলি দেওয়া, সেটাকে বিশ্বাস করা। সো দুটোতেই আমার মনে হয় যে ভীষণ মানুষের সাথে কাজ ছিল, এবং মানুষের সাথে কাজ করতে আমার ভালো লাগে, সেই কারণে এখানে আমরা দেখেছি আগে তোমাকে যে তুমি আলিপুর জেলের মহিলা বন্দীদের নিয়ে কাজ করার, মানে তুমি একটা অন্য ধারার কাজ করে আসছো। তো সেক্ষেত্রে তুমি যখন বিজেপিতে জয়েনও করেছিলে তখনও তুমি বলেছিলে যে হচ্ছে আমি আরো আমার কাজটাকে আরো অনেক বড় পরিসরে পৌঁছে দেবো, তো সেটা কি সম্ভব হয়েছে? হ্যাঁ, সম্ভব হচ্ছে। কিরম জানো, মানে যখন 23 বছর, আজকে দর্শকদের বলবো 23 বছর আমার ব্র্যান্ড নিয়ে কাজ করছি অগ্নিমিত্রা পল। প্রথম 10 বছর সিনেমার কাজ, ডিজাইনিং, এই সিনেমা ওই দলের মানে ডিজাইনিং করা, জামশেদপুর ফুটবল ক্লাব ISL এর কস্টিউম করেছি, ফুটবল ফেডারেশনের ফ্যাশন শো করেছি, অনেকগুলো এরকম কাজ করেছি। কিন্তু তারপরে লাস্ট 10 বছর ভীষণভাবে মনে হচ্ছিল যে মানুষের সেবা করব, এবং করব কিভাবে, থ্রু ফ্যাশন ডিজাইনিং। যার জন্য আমার সমস্ত শোজ কোনো না কোনো একটা ইস্যু নিয়ে, যেটা তোমরা দেখেছো হয়তো যে অ্যাসিড বার্নড সার্ভাইভার যারা, তাদেরকে নিয়ে শো করেছি, যারা ট্রাফিকড গার্লস তাদেরকে নিয়ে শো করেছি, যারা অন্ধ ছেলে মেয়ে তাদেরকে নিয়ে শো করেছি। সবসময়তেই মনে হয়েছে যে ডিজাইনিংটাকে মানুষের সেবাতে কি করে কাজে লাগাবো। তারপরে আজকে কলকাতা পুলিশের সঙ্গে যে প্রজেক্ট হয় সিনিয়র সিটিজেন্স অফ কলকাতা, তাদের পাশে দাঁড়ানোর জন্য, ওটা প্রজেক্টের নাম হচ্ছে প্রণাম, যেখানে আমি কনভিনার। এবং সেখানে মানে ভীষণভাবে বয়স্ক মানুষদের সাথে কাজ করেছি। লোরেটো কনভেন্ট যে স্কুল আছে, আমরা জানি 5টা লোরেটো আছে কলকাতাতে, তারা একটা স্কুল চালায়, তাদের নাম হচ্ছে রেইনবো হোম। তো ফুটপাতের যারা বাচ্চা মেয়ে, 4 বছর থেকে 18 বছর, সেই সব মেয়েদেরকে আশ্রয় দিয়েছেন সিস্টার সিরিল লোরেটোর ছাতে। এগুলো তো ধরো তোমার আগের, আমি বলছি যে এগুলো এখনো চলছে, এগুলো এখনো রয়েছে। তুমি কি অন্য, এবং সেই কারণে, হ্যাঁ, মানে সেই কারণে যখন এই কাজগুলো করছিলাম তখন মনে হচ্ছিল যে কম সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারছি, খুব বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারছি না। এবং তখনই মনে হলো যে ওয়াই নট পলিটিক্স, পলিটিক্স জয়েন করলে অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো, অনেক মানুষের কাছে রিচ করতে পারবো, তাদেরকে টাচ করতে পারবো। এবং তারপরে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো লিডার যদি থাকে আমার দলে, আমার প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার যদি ওনার মতো একটা মানুষ হয়, তাহলে তো কোনো চিন্তার জায়গা নেই। ওনার নেতৃত্বে, ওনার আন্ডারেই সবসময় কাজ করতে চেয়েছি। অন্য কোনো লিডার হলে হয়তো পলিটিক্স জয়েন করতাম না, কিন্তু একমাত্র মোদিজি আছেন বলে পলিটিক্স জয়েন করেছি। কারণ আমার বিশ্বাস যে আমি যে কাজটা করতে চাইছি সেটা করছি। এবং আমি তুমি বলছো না যে এখন তোমার কেমন লাগছে, মানে আর ইউ হ্যাপি? সকালে উঠে একটা ফোন পেলাম
যে কাঁদছে ওই পারে ভদ্রমহিলা, প্রচণ্ড কাঁদছে। সে লোরেটো থেকে পড়েছে এবং বলতে গেলে সে আসানসোল লোরেটো থেকেই পড়েছে। আমার থেকে কয়েক বছরের সিনিয়র, আমি তাকে চিনি না, সে আমার নাম্বার হয়তো কোথা থেকে পেয়েছে এবং সে খুব কাঁদছে যে ও 6 বছর হলো ওর বিয়ে হয়েছে, ওর হাজব্যান্ড ওকে সাংঘাতিক টর্চার করে এসেছে এবং কালকে রাতেও এত টর্চার করেছে, উঠতে পারছে না। ওর একটা 5 বছরের মেয়ে আছে, ও বলছে দিদি আমাকে একটু বাঁচান। এবং তারপরে কি বলবো, মানে সেই তাকে ব্যবস্থা করে তাকে একটা হোমে পাঠানো। এবং মানে আমি ভীষণভাবে মেনশন করতে চাই আমাদের মিনিস্টার ডক্টর শশী পাঁজা, উনি ভীষণ হেল্প করেছেন। দিদিকে জানালাম যে দিদি মানে ওনার থাকার জায়গা নেই, মা বাবা নেই, কোথায় যাবে বাচ্চা মেয়েটাকে নিয়ে, এবং তারপরে ওনাকে একটা থাকার ব্যবস্থা করা হলো। এই যে স্যাটিসফ্যাকশনগুলো পাশে দাঁড়ানোর, সেদিনকেও তোমরা দেখেছো একটা চ্যানেলে, আগেও এটা করেছো কারণ তুমি হ্যাঁ আগে করেছি, কিন্তু এই ধরনের মানুষ যেহেতু জানতো না যে আমি, এখন কি মানুষ জানে যে হ্যাঁ অগ্নিদি আছেন এমন একজন মানুষ যে হেল্প করতে চান, কতটা পারি জানি না, বাট চান, সেজন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আর কি, বিভিন্ন জায়গা থেকে। দ্যাট ইজ ভেরি স্যাটিসফাইং। তোমার শাড়ি নিয়ে একটা গ্রুপে একটা এরকম ইয়ে উঠেছিল যে তুমি শাড়ি দলের মধ্যে শাড়ি বিক্রি করছো, হ্যাঁ নিজের, এইটা ভীষণই একটা কি বলবো মানে বোকা বোকা একটা খবর আর কি, মানে যারা খবরটা করেছে ভীষণই মানে ইরেসপন্সিবলি ওই চ্যানেলটি খবর করেছে। এক তো জার্নালিজম, তোমরা জার্নালিস্ট, আমরা যতটুকু আমরা লেম্যান হিসেবে যতটা জানি যে জার্নালিজমে দু তরফের খবরটাই নেওয়া দরকার, বলা দরকার। আমি যদি অ্যাকিউজড হই তাহলে আমার খবরটাও, আমার ভার্সনটা তোমার শোনা দরকার, এবং যে অ্যাকিউজ করছে তার ভার্সনটাও তোমরা দেখাবে। কিন্তু এই যে চ্যানেলটি খবরটা চালালো, সেখানে আমি যে অ্যাকিউজ করেছে আমাকে তার মুখটাও দেখতে পেলাম না, আর আমি অ্যাকিউজড, আমার ভার্সনটাও নেওয়া হলো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা অর্ধেক খবর নিয়ে নিউজটা করে দিল, তারা জানলো না যে আমার দলের শীর্ষ নেতৃত্বের পারমিশন নিয়ে আমি কাজটা করেছি, নাম্বার 2। কিন্তু নাম্বার 3 মহিলা মোর্চা গ্রুপেরই দেওয়া হয়েছিল, তাহলে সেখান থেকেই নিশ্চয়ই, হ্যাঁ সেখান থেকে বেরিয়েছে। কিন্তু যারা চ্যানেলে করছে, একজন সিনিয়র, হ্যাঁ মানে সেটাই আমি আসছি কথাতে, যারা করেছে চ্যানেল থেকে যারা করেছে এই নিউজটা, যারা যে জার্নালিস্ট করেছে, তারা অত্যন্ত ইরেসপন্সিবিলিটির পরিচয় দিয়েছে। প্রথমত যেটা বললাম যে আমার শীর্ষ নেতৃত্বর পারমিশন নিয়ে করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এখানে কোনো ফিনান্সিয়াল, আমার কোনো এখানে অবদান নেই, আই এম নট পার্ট অফ দ্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। কারণ এটা যারা করছে, দ্য থার্ড পার্টি, যে ভেন্ডার বানাচ্ছে শাড়িটা, সেটা আমার দলের একজন ভেন্ডার, আই অ্যাম নট দ্য ভেন্ডার। আমি শাড়ি বানাচ্ছি না, কারণ আমার স্টুডিও আর লাস্ট 5 মাস ধরে বন্ধ। আর মেসেজটা তো ভাইরাল হয়েছে, যে ভয়েস মেসেজ আমি গ্রুপে দিয়েছি, সেখানে আমি পরিষ্কার বলেছি যে 2টো শাড়ি ডিজাইন করা হয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা নিতে পারো। কোথাও বলা হয়নি যে তোমাদের কিন্তু কিনতেই হবে, এটা কোনো চাপিয়ে দেওয়া হয়নি। এবং এটা মানে এই প্ল্যানটাই এসেছিল যে যখন কোনো মিছিল বা এই ধরনের কিছু হবে, আমরা সাদা শাড়ি লাল পাড় পরি না, ওটা কি ইউনিফর্ম? ওটা তো ইউনিফর্ম নয়, কিন্তু ওটা একটা ইউনিফর্মিটি আনে, একটা বন্ডিং, একটা বাঙালি তুমি নন বেঙ্গলি হতে পারো, কিন্তু বাংলাতে পুজোর সময় একটা নন বেঙ্গলিও মানে অঞ্জলি দেওয়ার সময় সাদা শাড়ি লাল পাড় পরে। তো সেই জিনিসটা এখন সেই ব্যাপারটা না বুঝেই তারা নিউজটা করে দিচ্ছে, কারণ কি তারা অর্ধেক নিউজটা জানতো না যে সব কিছু নেতৃত্বের পারমিশন নিয়ে আমি করছি। আর এখানে কোনো চাপ সৃষ্টি করার কোনো জায়গাই নেই, কারণ কি এটা মানে যাদের ইচ্ছে সে কিনবে। কিন্তু আমি হ্যাঁ এটা বলেছি যে সবাই নিলে ভালো হয়, তাহলে কি আমরা সবাই মিলে একসাথে একরকমভাবে আমরা সাজতে পারবো। বাট এখন জানো তো মানে আমাদের সরকারও আসলে এত ইনসিকিওর হয়ে পড়েছে আমাদের দলের কাজে, এবং বাংলার মানুষ যেভাবে আমার দলকে ভালোবাসছে এবং চাইছে যে আমার দল 2021-এ পাওয়ার সরকার গড়ুক, সেইখানে তারা এই চিপ ট্যাকটিক্সগুলো অ্যাপ্লাই করছে। এবং এই যে চ্যানেলটি, তারাও সরকারের খুব তোষামোদি করে চলে, এবং তোষামোদি কেন করে সেটা তো আমি আলাদা করে কি বলবো, অ্যাডভার্টাইজমেন্টস এবং অনেক রকমের সুযোগ সুবিধে সরকার দেন তাদের, তাই জন্য এই চিপ
মানে ফলস মিথ্যে নিউজগুলো করে যতটুকুনি টিআরপি বাড়ানো যায়। তোষামোদী চ্যানেলের ক্ষেত্রে এটাতে আমি আসছি যে তাহলে তো অন্য আরেকটি সংবাদ মাধ্যমেও বলা হয় যে বিজেপির তোষামোদ করছে তারা। আমাদের তো কোনো প্রথমত তো সেইভাবে সেই অর্থে কোনো চ্যানেল নেই যে মানে আমাদের তোষামোদী করে চলে, কারণ কি আমরা তো আর কি বলবো মানে পাওয়ারে আমরা তো এগুলো দিতে পারবো না। এই যে পার্কসগুলো যেটা সংবাদ মাধ্যম পায়, স্পেশালি অ্যাডভার্টাইজমেন্ট, যে টাকাতে একটা সংবাদ মাধ্যম চলে, সেগুলো তো আমরা সরকারি নেই। সুতরাং আমাদের তো হ্যাঁ এটা বলতে পারো যে এক দুটো চ্যানেল আছে যারা সত্যি কথাটা বলে, এবং সবারই তো সেটা বলা উচিত, সব চ্যানেলেরই তো সেটা বলা উচিত। আজকে আমরাও যদি কোনো খারাপ কাজ করি তোমরা বলবে, আজকে তারা যদি কোনো খারাপ কাজ করে তোমরা বলবে, কিন্তু এক পেশে সবসময়তে প্রো সরকার, প্রো টিএমসি নিউজ করা আর সব বিষয়ে আমাদেরকে একটা ফলস মানে ম্যানিপুলেট করে একটা মানে আসল খবরটাকে একটা ম্যানিপুলেট করে ভুল রং চড়িয়ে কথা বলা, এটা তো খুবই অন্যায় একটা সংবাদ মাধ্যমে। তো সেটা যার জন্য বাংলার মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে সংবাদ মাধ্যম থেকে। আশা করি তোমার চ্যানেল সেই মানে কি বলবো সিদ্ধানাটাকে সোজা করে সঠিক নিউজটা করবে। যদি বিজেপি ভুল করে তোমরা 100 বার বলবে, যদি তৃণমূল ভুল করে তোমরা 100 বার বলবে, যে ভুল করবে তাদেরটা তোমরা তুলে ধরবে, যে ভালো কাজ করবে তাদেরটাও তোমরা তুলে ধরবে। দিদি তুমি এক্ষুনি বললে যে হচ্ছে আসানসোলের যে মেয়েটির কথা বললে, তো ডক্টর শশী পাজে আমাদের মন্ত্রী, তিনি খুব হেল্প করেছে। তো এই প্রসঙ্গে আমি আসবো যে হচ্ছে তৃণমূলের তরফে তুমি বোধহয় জানো যে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে, যে সেখানে 2 লক্ষ শুধু মহিলা তৃণমূল কংগ্রেসদেরকে নিয়েই, যে 2 কোটি তাদের মহিলা ভোটারকে সেখানে টার্গেট করা হয়েছে, 2 কোটি এবং মহিলা ভোটকেই গুরুত্ব দেওয়া হচ্ছে 2021-এর জন্য। তো সেক্ষেত্রে তুমি বিজেপি মহিলা মোর্চা নেত্রী, তোমরা কি সেক্ষেত্রে কিছু ভাবছো? দেখো এই যে 2 কোটির ব্যাপারটা বললে, মানে বিশ্বাসটা আসবে কি করে মানুষের? আজকে 9.5 কোটি বেঙ্গলের পপুলেশন, সেখানে তারা বলল সরকার তো অনেক মহিলাদের জন্য অনেক কিছু করেছে। না আমি বলছি 9 কোটি 9.5 কোটি বেঙ্গলের মহিলা মানে বেঙ্গলের পপুলেশন, সেখানে তৃণমূল সরকার বলল যে তারা নাকি 10 কোটি মানুষকে রেশন কার্ড এবং রেশনের ব্যবস্থা করে দিয়েছে। মানে 9 কোটি যেখানে মানুষ সেখানে 10 কোটি মানুষের ব্যবস্থা করে দিচ্ছে। এখন এইখানেও 2 কোটি যে মহিলাকে টাচ করতে চাইছে তারা, সেখানে 2টো মানুষ ও 2টো মহিলাও আসবে কিনা আমার সন্দেহ, কারণ তাদের ডেটার ওপর মানুষের কোনো বিশ্বাস নেই, কারণ তারা কমপ্লিটলি উল্টোপাল্টা ডেটা বলেন। এবং আজকে মহিলাদের জন্য এই সরকার কি করেছে? আজকে প্রত্যেক দিন একটি মহিলা কন্যাশ্রী মেয়েটি সকালবেলায় সাইকেল করে যায়, একটা ভাঙা সাইকেল দেওয়া হয়েছে, সেটা করে তারা সে স্কুলে যায় এবং রাত্রিবেলাতে সে ধর্ষিতা হন। এবং ধর্ষিতা হওয়ার পরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকার তাকে রেট বেঁধে দেওয়া হয়েছে ছেলেদের, তুমি যদি ধর্ষণ করো মেয়েটি 15,000 25,000, এবং সে বিবাহিত অবিবাহিত, অবভিয়াসলি কন্যাশ্রী মেয়েটি অবিবাহিত, সেই অনুযায়ী রেট পাবে। এখানে মানে 2 কোটি মহিলাকে টাচ করতে চাইছো। মহিলাদের জন্য তোমরা কি করেছো? তোমরা মহিলাদের জন্য এই যে বাড়ির মহিলারা যে খেতে পাচ্ছে না, তার চাকরি নেই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, সে সবার প্রধানমন্ত্রী, মহিলাদের বাড়িতে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার জন্য যে স্বাস্থ্য সাথীর আওতায় একটি কার্ড, দেখো স্বাস্থ্য সাথীর কার্ড আর স্বাস্থ্য ব্যাপারে আর পশ্চিমবঙ্গের কথা বলো না, কারণ স্বাস্থ্যের কি অবস্থা আর তার কার্ডের কি আরো অবস্থা হবে সেটা আমরা সবাই জানি। স্বাস্থ্যসাথী কার্ডেও কোনো কিছু হয় না, আর স্বাস্থ্যেরও মানে আমরা কোনো দেখতে পাই না কোথাও কোনো স্বাস্থ্য আছে কিনা আর কি। টাকা অবধি আমাদের তো দেয়নি, আয়ুষ্মান ভারত তো ঢুকতে দেওয়া হয়নি, কারণ কি সেখানে মানুষ তো 5 লক্ষ টাকা অবধি সুবিধে পেত। এবং যে কথাটা বলতে গেলাম, মাননীয় প্রধানমন্ত্রী এই সময়ের মধ্যে জনধন যোজনাতে 500 টাকা করে বাড়ির মহিলাদের দিয়েছেন। আমি দর্শকদেরও বলবো যে এটা আপনারা জানুন, আপনাদের বিচার করা দরকার। আজকে একজন মহিলার হাতে 3 মাস 500 1500 টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ কি মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে বাড়ির মহিলা যে গৃহিণী, সেই একমাত্র পারবে তার ছেলে মেয়েকে খাইয়ে, তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে, বাবা মাকে দেখে, হাজবেন্ডকে দেখে সেই 500 টাকার মধ্যে তাও কিছু টাকা জমিয়ে রাখতে। এটি মহিলাই সেটা পারবে। এই সরকার কি করেছে? প্রত্যেক দিন মহিলারা রেপ্ট হচ্ছে, কোনো বিজেপির মহিলা রেপ্ট হচ্ছে, আবার এত মুসলমান তোষণ করেন এই সরকার, এত ভালোবাসেন মুসলমানদের, কিন্তু সেই মুসলমান
মহিলার যদি হাজবেন্ড বিজেপি করে তখন কিন্তু তার পেটে লাথি মেরে তার 6 মাসের বাচ্চাকে অ্যাবর্ট করে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়। ভালোবাসাগুলো ভীষণ উপরি, মানে ভীষণ সুপারফিশিয়াল। এবং মানে কি বলবো, কোনো মহিলাকেই এই সরকার সম্মান করে না। যদি সম্মান করতো তাহলে আমরা বিচার পেতাম। আজকে পার্ক স্ট্রিটের রেপ কেস হয়েছে, সেখানে এই সরকার বলেছে ছোট্ট ঘটনা। না, সেদিনকে দক্ষিণ দিনাজপুরের যে ঘটনাটা, সেটাতেও তো বাবা আর দাদার অ্যারেস্ট করা হয়েছে। আপনার কি মনে হয় যে একটি মেয়ে সে সকালবেলায় বাথরুম করতে গেল আর তার পাশে আমাদের পয়জনের বোতল, 2টো মোবাইল, সাইকেল ভাঙা পড়ে রয়েছে ওখানে, সেইটা সাজিয়ে তার বাবা মা দাদা তাকে মারলো, আর বাড়ির মেয়েকে সে আগে মারবে তার তার যে বয়ফ্রেন্ড, যাকে সাজানো হচ্ছে ঘটনাটাকে, যে মুসলিম মাইনরিটির যে ছেলেটি মারা গেল পরের দিন, পুরো ঘটনাটা সাজানো, এটা সবাই জানে, এভরিথিং। আজকে পুলিশ প্রশাসন তার হাতে, এই সরকারের হাতে, তারা ঠিক সেইভাবে ম্যানেজ করে নিচ্ছে। আজকে যারা আমাদের ডাক্তারবাবুরা রয়েছে গভর্নমেন্ট হাসপাতালে, সেইখানে পোস্টমর্টম রিপোর্ট সেইভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি না, কারণ কি বিশ্বাসটা না ভীষণ কি বলবো, মানে একবার ভেঙে গেলে তখন সেটা জোড়া লাগানোটা ডিফিকাল্ট হয়। এই সরকার সেরকম করেছে, বারবার আমাদেরকে বা বাংলার মানুষকে একটা মানে চিট করেছে, ধোকা দিয়েছে, সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। দিদি, একটা আমাদের তো অনেক জায়গায় সরকার রয়েছে, মানে পশ্চিমবঙ্গে নেই কিন্তু অনেক 17টা রাজ্যে, সেখানে উত্তরপ্রদেশ প্রত্যেক দিন শিরোনামে উঠে আসে স্বাস্থ্য ব্যবস্থা। তুমি যখন এখানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা দেখো, উত্তরপ্রদেশের স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গ থেকে অনেক বেটার এবং সব দিক থেকে। কিন্তু ওখানে মানুষ বলছে যে করোনা সামলাতে তারা মানে হিমশিম, তার কারণ হচ্ছে করোনা টেস্ট করাতে যাচ্ছে না মানুষ, ভয়ে যে করোনা সেন্টারগুলো যেগুলো সেফ হোম রয়েছে আমাদের অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমাদের তো করোনা মানে সেখানে তো ধরো মানুষ যেটা বলছে, আমরা ডেটা ওয়াইজ কথা বলি, আমরা মানুষের এতে কথা বলি। প্রিয়াঙ্কা ভাডরা চিঠিও দিয়েছেন উত্তরপ্রদেশ সরকারকে। প্রিয়াঙ্কা ভাডরা তো ছোট ছোট ব্যাপারই, আবার তো মানে কংগ্রেস হচ্ছে একটা কি বলবো, মানে সম্পূর্ণভাবে মিথ্যে কথা, মানে প্রিয়াঙ্কা মানে বলা উচিত নয়, বাট প্রিয়াঙ্কা গান্ধী এবং তার ভাই তাদেরকে কেউই মানুষের মানে বাংলার মানুষ বা মানে ভারতবর্ষের মানুষ আর সিরিয়াসলি কেউই তাদেরকে নেন না, কারণ কি তারা ভীষণই মিথ্যে কথা এবং ভুল কথা বলে এসেছেন চিরকালই। এবং তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা দেশের ব্যাপারে তারা চিন্তিত নন একেবারে, দেশের মানুষের ব্যাপারে, মানে তাদের লাস্ট কয়েক বছরের হিস্ট্রি সেটা প্রমাণ করেছে। আমরা ডেটা ওয়াইজ দেখবো, এবং ডেটা ওয়াইজ দেখা যাচ্ছে যে সেখানে ইউপিতে অনেক অনেক বেশি টেস্ট হচ্ছে, এবং এখানে টেস্ট হচ্ছে না। সব জায়গাতেই আজকে আমরা সমান, প্রত্যেকটা স্টেট আমরা সমান সময় পেয়েছি। আজকে পশ্চিমবাংলা কম সময় পেয়েছে, আর ইউপি বেশি সময়। কে নিয়ে এরকম বলা হচ্ছে, আপনি গুজরাটকে দেখুন, উত্তরপ্রদেশকে দেখুন, গুজরাটে যেখানে একদম আমরা গুজরাট উত্তরপ্রদেশকে অবশ্যই দেখবো, কিন্তু আমি যে রাজ্যে রয়েছি আমি তো তার ব্যবস্থাটা আগে দেখবো। আমি বলবো যে আজকে প্রথম দিন থেকে কেন ডাক্তারদেরকে ছেঁড়া বাচ্চাদের রেনকোট পরিয়ে কেন কাজ করানো হলো, যেখানে আজকে 120 জন মতো বোধহয় হেলথ ওয়ার্কার্সরা, ডাক্তারবাবুরা, নার্সরা মারা গেল। কেন পরিযায়ী শ্রমিক বা প্রবাসী শ্রমিকদের থাকার ঠিক সেই মতো কোয়ারেন্টাইন বা সেই মতো সেফ সেন্টারে সেরকম ব্যবস্থা কেন করা হয়নি? কেন দিনের পর দিন আমরা বলেছি যে সেই প্রবাসী শ্রমিকদের আনা হোক বাইরের স্টেট থেকে? তারা, আপনারা তো দেখেছেন মোবাইলে, তারা ফেসবুকে তারা বারবার মিনতি করছে যে আমাদের নিয়ে যান এখান থেকে। তার সত্ত্বেও 300-র বেশি ট্রেন ইউপিতে গেল। কেন আমাদের এখানে খুব কম এসছে, খুবই কম এসছে, এবং না এসেছে, অবশ্যই এসেছে, না এসে আর যাবে কোথায়, কিন্তু সেটা এসে খুব কম সংখ্যক ট্রেন এসছে। এবং প্রথম দিকে ট্রেনগুলো কোথা থেকে এলো? কেরালা থেকে এবং রাজস্থানের একটি কি বলবো, একটা রিলিজিয়াস সেন্টার, রিলিজিয়াস পিলগ্রিমেজ সেন্টার, যেখানে মাইনরিটির মানুষরা বেশি যান, সেই সব জায়গা থেকে ট্রেনগুলো এলো। এখনো অবধি প্রচুর মানুষ আছে যারা আসতে পারেনি। তাহলে এই জিনিসগুলো আজকে দিনের পর দিন, আজকে শুভ্রজিৎ, অশোক রুই দাসের মতো ছেলেরা বাইরে অ্যাম্বুলেন্সে স্ট্রেচারে পড়ে 12 ঘন্টা অক্সিজেন না পেয়ে কেন মারা যাচ্ছে? আমি আমার স্টেটের কথা বলবো, আমি কম্প্যারিজনটা পরে করব, কারণ আমি এখানে আই এম আ ট্যাক্স পেয়ার অফ দিস স্টেট। আমার ট্যাক্সে সরকার চলছে না, যেখানে আপনারা ক্ষমতায় রয়েছেন। বিজেপি তো এই রাজ্যে ক্ষমতায় নেই, সেই জন্য বলা হচ্ছে যে বিজেপি তাহলে যে এই রাজ্যে আমি তো এক্স্যাক্টলি আমি তো আমার রাজ্যে যে ক্ষমতায় রয়েছে আমি তো তার কাছে আনসারেবল, আমি তার কাছে আনসার চাইবো। আজকে কেন হেলথ সার্ভিস মানে আমাদের হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে
কেন দেখানো হচ্ছে যে ক্যালকাটা মেডিকেল কলেজে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেড রয়েছে এবং যখন পেশেন্ট সেখানে যাচ্ছে সেখানে গিয়ে তারা বলছে যে না এখানে বেড নেই এবং অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে পড়ে মারা যাচ্ছে। সেদিনকেও আপনারা দেখেছেন যে একটি গরিব দুস্থ মানে হাজবেন্ড ওয়াইফ তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে কারণ কোনো অ্যাম্বুলেন্স আসেনি, রাস্তায় যেতে যেতে তার মৃত্যু হয়েছে। আরেকটি চ্যানেলে দেখানো হয়েছে। কেন এই দৃশ্যগুলো আমাদের দেখতে হচ্ছে? কারণ কোনো সিস্টেম নেই, কোনো কাজ করেননি এই সরকার। 9 বছর ধরে হসপিটালগুলোতে কোনো কাজ করেননি। এত বড় বড় সাদা নীল বাড়ি তৈরি করেছেন, কেন ইনফ্রাস্ট্রাকচার করেননি? আপনাদের টাকা নেই তো কেন আপনারা এইসব ফুর্তিগুলো করেন? যে রেড রোডের যে রেড কার্নিভাল, এইসব ফুর্তিগুলো তো পরে আসা উচিত। কেন ত্রিফলা লাইটগুলো কেন করেছেন? ত্রিফলা লাইটের থেকে বেশি তো হসপিটালের ওই ভেন্টিলেটর থাকা উচিত ছিল, হসপিটালে ইসিজি মেশিন থাকা উচিত ছিল। হসপিটালগুলোতে কম দামে ওষুধের করে, যেহেতু কম দামে ওষুধ তারা পায়, তারপর অনেক যেখানে ডাক্তারই নেই কে ওষুধ দেয়? কে ওষুধ দেয়? ওই 7 দিনে যে নার্স তৈরি হয় তারা ওষুধ দেয়? আমার সরকার যেটা বলেছেন 7 দিনের নার্স তৈরি হয়ে যাবে, ঠিক তৈরি হয়ে যাবে, তারা ওষুধ দেয়। বেড নেই, ভেন্টিলেটর নেই, ডাক্তারবাবু নেই, সেখানে আবার কিসের ওষুধ? কোথায় আপনি বলছেন? কি সিস্টেমের কথা বলছেন? 9 বছর ধরে এতগুলো হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে চিকিৎসার ব্যবস্থা কেন করেননি? কেন ওয়েট করেছিলেন যে কবে করোনা আসবে? ততদিন অবধি ওয়েট করেছিলেন, আর এখন বলছেন যে আমাদের সিস্টেম নেই, আমরা বিনা পয়সার ওষুধ দিচ্ছি। ডাক্তারবাবু নেই, সিস্টেম নেই, এত নার্স চলে গেল অন্য স্টেটে, তারা কোনো পাচ্ছে না বলে, কোনো পরিষেবা করার সিস্টেম পাচ্ছে, তারা নিজেদের ইনসিকিউর মনে করছে। নার্সরা সমস্ত অন্য নর্থ ইস্ট স্টেটে চলে গেল। করোনা নিয়ে তো গোটা দেশই না। দেখুন এখানে আমি ভারতীয় জনতা পার্টির নেত্রী, আমি যদি কোনো কথা বলি মনে হবে যে আমি দলের হয়ে কথা বলছি। আপনি রাস্তায় গিয়ে না একটা মাইক নিয়ে আপনাদের সামনে যে চায়ের দোকানটা রয়েছে তাকে জিজ্ঞেস করুন, যে ফলওয়ালাটা কোণের মধ্যে বসে রয়েছে না তাকে জিজ্ঞেস করুন, কারণ তারা তো আর বিজেপি করে না। তাদের জিজ্ঞেস করুন যে তোমাদের কি মনে হয়, তারা তো অর্ধশিক্ষিত, তাদের জিজ্ঞেস করুন তারা কি মনে করে। বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে, আমরা তাদেরকে বলিনি তোমরা ডিসাইড করো, তারা ডিসাইড করে নিয়েছে। কারণ তারা যে চরম ভুক্তভোগী হয়েছে এই 4 মাসে 5 মাসে, তারা আজকে খেতে পায়নি, কেন চুরি করছেন? আমি এই সংক্রান্ত আলোচনায় আসবো, তবে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড।
Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Centre too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. আসছি বিরতির পর, তবে আমার সঙ্গে রয়েছেন অগ্নিমিত্রা পল। আমি যেই সংক্রান্ত আলোচনায় ছিলাম, তবে আমি এবারে তোমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যাব, যে সমানে কিন্তু একটা যে জল্পনা চলছে যে তোমাদের দলে সাংঘাতিক একটা গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে। কেউ যারাই রয়েছে দলে, যারা তৃণমূল কংগ্রেস থেকে এসছে, তারা দিলীপ ঘোষকে মানছে না। এটা নিয়ে কি বলবে? দেখো, গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের মধ্যে নেই এখন। এটাও একটা কাইন্ড অফ অপপ্রচার যেটা বিরোধী দল শুরু করেছে। কারণ কি, আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ এমনই একজন মানুষ, মাঠে নেমে সত্যি লড়াই করার মতো মানুষ, এবং তার যে পপুলারিটি, এই কম সময়ের মধ্যে উনি যেভাবে দলকে নিয়ে গেছেন এগিয়ে এবং এখনও নিয়ে চলেছেন, সাংঘাতিক পপুলারিটি মানুষের মধ্যে, এইটা দেখে আমাদের বিরোধী দলরা খুবই ইনসিকিওর হয়ে পড়েছে। যেরকম আমরা কোনো কিছু করলেই তারা ইনসিকিওর হয়ে পড়েন। আজকে ত্রাণ দিতে গেলেও আমাদেরকে বাড়িতে হাউস অ্যারেস্টে রাখা হয় যাতে আমরা চাল ডাল না দিতে পারি, কিন্তু আমাদেরই মাননীয় প্রধানমন্ত্রীর কেন্দ্র সরকারের দেওয়া চাল ডাল তারা তাদের স্টিকার লাগিয়ে কিন্তু তারা ত্রাণ বিলি করেন। সুতরাং এটা আমাদের মধ্যে কোনো রকমই কোনো যে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে যেটা বলছো, হ্যাঁ মতের অমিল হতেই পারে। আজকে তুমি যেটা বলছো আমি হয়তো মনে করতে পারি যে না, তুমি এই খবরটাকে এইভাবে করো, তুমি বলে না দিদি খবরটা এইরকম করলে মনে হয় বেটার হয়, কিন্তু সেটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে না। যেরকম গোষ্ঠীদ্বন্দ্ব আমরা এই সরকারের, তৃণমূল সরকারের দেখে এসেছি, গুলি করে দিচ্ছে, মেরে দিচ্ছে, আমাদের মধ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব নয়। কারণ কি, আমাদের আসলে মতের অমিলটাই কিছু চূড়ান্ত পর্যায়ে, কারণ একেবারেই নয়, একেবারেই নয়। এবং আমি বলবো না, সেটা সামনে রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে তো তুমি দিলীপ ঘোষকে আগে রাখি পরাতে গিয়ে তখন রাহুল সিনহা রাগ করে বেরিয়ে যায়। একেবারেই নয়, সেটাও একটা খুব মিডিয়ার খুব আবার ম্যানিপুলেট করে একটা অন্যরকম কথা ছড়ানো। দিলীপদাকে যে রাখি পরানো হবে, রাখি পরানোর যে অনুষ্ঠানটা দিলীপদাকে নিয়েই হবে, সেটা প্রথম থেকেই ঠিক ছিল। এবং প্রত্যেক বছর আমাদের পার্টি অফিসে ভীষণ রাহুলদা সেখানে আসার কথা ছিল না। রাহুলদা এসেছিলেন, কিন্তু করোনার জন্য, যেহেতু এবারে করোনা, আমাদের রাখি উৎসব ভীষণ বড় করে পালন করা হয়, সবাই আসে এবং সমস্ত মহিলা মোর্চার মেয়েরা তারা রাখি পরায়। এবারে ঠিক করোনার কথা মাথায় রেখে কথা হয়েছিল যে কেউ আসবে না, সেলিব্রেট করা হবে না, শুধু ছোট্ট করে দিলীপদাকে শুধু পড়ানো হবে। এবং দিলীপদাকে পড়ানোর পর যখন আমি শুনি যে রাহুলদা এসেছেন, আমি রাহুলদার ওখানে যাই এবং সবাই এখন খুব সতর্ক। এখন কাছে গিয়ে রাখি পরানো এগুলো খুবই ডিফিকাল্ট, অনেকে চান, অনেকে চান না। তো সেটাই হয়েছিল, রাহুলদা বললেন যে আমি রাখিটা পরবো না, তুমি এখানে রেখে দিয়ে যাও। আমি টেবিলের ওপর রাখি, মিষ্টি সব রেখে দিয়েছি। রাহুলদার সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক। রাহুলদা দিলীপদাও যেরকম আমার দাদা, রাহুলদাও সেরকম আমার দাদা। এবং রাহুলদার সাথে এই কি বলবো, লাস্ট ইয়ার এবং তার আগেও থেকেও আমার রাহুলদার সাথে পরিচয়, যথেষ্ট ভালো সম্পর্ক। সেখানে কোনো জায়গায় নেই যে রাহুলদা রেগে গেছে বা রাহুলদা রাখি পরেনি। হয়তো রাখিটা রাহুলদা এখানে পরেনি, দিলীপদাকে তো পড়ানো হবেই, কারণ দিলীপদাকে ঘিরেই তো অনুষ্ঠানটা ছিল। রাহুলদা যখন দিলীপদা যখন এসেছেন আমাদের প্রেস কনফারেন্স রুমে,
আমরা তখন ওয়েট করছিলাম যে রাহুলদা আসবেন, দিদিদা বলে রাহুলদাও এসেছে, কারণ আমি তো জানি না রাহুলদা এসেছেন, রাহুলদা অফিসের ওপরে ঘরে বসেছিলেন। তখন দিলীপদা খবর দিলেন যে আমরা এসে গেছি, রাহুলদাকে নামতে বলো। রাহুলদা বললেন যে আমি আসছি একটু বাদে। রাহুলদা হয়তো কোনো কাজে ছিলেন, মানে কিসের কাজে ছিলেন সেটা আমি জানি না। সো দেরি হয়ে যাচ্ছে, সমস্ত তোমরা সব দাঁড়িয়েছিলে, প্রেসের লোক দাঁড়িয়েছিল, আমরা অনুষ্ঠানটা শুরু করলাম। শুরু করা অবধি যখন রাহুলদা এলেন না, আমি তখন রাহুলদার ঘরে গেলাম, আমার মেয়েরাও গেল। সেখানে রাহুলদা বললেন যে না, রাখিটা পরিও না করোনার জন্য, তোমরা রাখিটা আমার টেবিলে রেখে দিয়ে যাও। এইটুকুনি, এটা ছাড়া এটার মধ্যে আর কোনো কিছুই নেই। বাট আমি জানি না তোমাদের কি এখন খবর টবর কম টম হচ্ছে নাকি, চটপটা খবর, যে এইগুলোকে তোমরা চটপটা খবর করতে চাইছো। দেখতে পাচ্ছি বাইরে, এমন নয় যে মানে ওনার রাখি সবাই যেখানে রাখি পড়ছে, না দেখো, স্যানিটাইজ করা রাখি, না স্যানিটাইজ করা রাখি না। আমি যখন কাছে গিয়ে কাউকে রাখি পরাবো, অনেকেই আছেন যারা ঠিক চান না, বলেন যে না মানে ছোঁয়াছুঁই বা হাতে দিয়ে আমরা হাত লাগাচ্ছি, সেটা অনেকেই পছন্দ করেন না। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ভেরি সম্প্রতি মুকুল রায়কে নিয়েও একটি, দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায় এবং আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়, তাকে নিয়ে তার সঙ্গেও একটা ক্ল্যাশ। ওগুলো কোনো ক্ল্যাশই না, ওগুলো সমস্ত মিথ্যে কথা। মানে হয়েছে একটা ছোটই কোনো হয়তো কথার অমিল হয়েছে, যেটা তোমাকে বললাম আর কি, তারপরে সেটাকে একটা মানে যাকে বলে না বাত কা বাতাঙ্গার বানাকে আর কি ওটা করা, ওটা অ্যাবসলিউটলি কিছু না। আমরা ভীষণভাবে ইউনাইটেড, কারণ কি আমাদের যে নেতৃত্ব, তোমরা যখন এত জোটবদ্ধ হয়ে কাজ করছো, আমরা তোমরা দেখতে পাবে, তোমরা আগামী দিনেও দেখতে পাবে, সেখানে কোনো জায়গা নেই তখন তোমরা কি বলবে। মানে আমার তাহলে দিলীপ ঘোষ যেখানে একদম সাংবাদিকদের সামনে বলছেন যে আমি একাই বিজেপিকে জিতিয়ে দেব, তো সেক্ষেত্রে এটাও তোমরা আবার অন্যরকম ভাবে নিচ্ছ। আজকে যদি কম্প্যারিজন করো, আজকে মানে একেবারে ক্ষয়িষ্ণু, মানে ইভ্যাপোরেটিং, এখন আর কংগ্রেসকে সেভাবে দেখাই যায় না, এবং স্ক্যামের রাজা যাকে বলে কংগ্রেস দল। আমি সোমেনদাকে নিয়ে কিছু বলবো না, তিনি সবে মারা গেছেন এবং আমি তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু কংগ্রেস দল বলো আজকে মানে নোটার সাথে যারা কম্পিটিশন, মানে নোটার সাথে যাদের পাঙ্গা নিয়ে যারা করেন আর কি ভোটে, সেই বামফ্রন্ট দল বলো বা আমাদের চালচোর, তিরপল চোর তৃণমূল সরকার বলো, তৃণমূল দল বলো, এই সব দলের কম্প্যারিজনে আজকে ভারতীয় জনতা পার্টির কোনো কম্প্যারিজন হয় না। মানে আমাদের দলের যে নীতি আদর্শ, আমাদের সংস্কৃতি, না সেখানে তোমরা যখন জোটবদ্ধ হয়ে কাজ করছো, সেখানে আজকে আমার থাকছে না যে একজন বঙ্গ বিজেপির সভাপতি তিনি বলে ফেলছেন যে আমি একাই দলকে জিতিয়ে দেব, কিন্তু উনি তো একা করছেন না, তিনি হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ, হি ইজ আওয়ার রিপ্রেজেন্টেটিভ। উনি আজকে আমাদের লিডার, আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ। উনি তো দলটাকে এগিয়ে নিয়ে যাবেন। উনি কি সবার নাম বলবেন যে আজকে এ আছে, ও আছে, ও আছে, ও আছে, ও আছে, আমরা সবাই মিলে যাই? সেটা তো নয়, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। সুতরাং উনি যেটা বলছেন, দিল্লি ঘুরে এলেন জেপি, উনি এই কথাটার উপরে বেস করেই উনি যেটা বলছেন যে আমি দলকে সভাপতি জেপি নাড্ডা ওনাকে দিল্লিতে রেখেছেন, আমরা একাই 100, মানে আমাদের ধারে কাছে আসবে না এইসব দল, তাদের কোনো ক্রেডিবিলিটি নেই। মানুষ তাদের উপর সমস্ত ভরসা বিশ্বাস হারিয়ে ফেলেছে। আমরা দিল্লি থেকে ফিরেও বলেছেন যে হ্যাঁ, জেপি নাড্ডা আমাকে বলেছেন যে খুব বেশি কথা না বলতে, মানে হট করে কোনো বাজে কথা যেন আমি না বলে ফেলি। বাজে কথা একেবারেই দাদা বলেননি, এগুলো সমস্ত প্রেসের বানানো। দাদা অত্যন্ত উচিত কথা বলেন, এবং যে কথাটা বলা দরকার। আজকে আমাদের বিরোধী দল যে ধরনের ভাষা ইউজ করে এবং যে ধরনের আমাদের চ্যালেঞ্জ দেয়, সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা সেটা আমার মাননীয় রাজ্য সভাপতির আছে। এবং সেই কথাগুলি কথা বলতে জেপি নাড্ডা ওনাকে বলেছেন যে একটু বুঝে শুনে কথা বলবে। না এইটা মিস্টার নাড্ডাও অতটা নয় যে মিস্টার নাড্ডা যার ওপর 2021-এর ইলেকশন কি বলবো, মানে হি উইল লিড আর পার্টি, সেখানে আমাদের মাননীয় প্রেসিডেন্ট বলবেন যে তুমি বুঝে শুনে কথা বলো, এটা কোনোদিনই সম্ভব না। এটা বললাম না, কোনো একটা কথা বলেছেন সেটাকে ম্যানিপুলেট করে অন্য কথা বলা, বাট হি ইজ ডেফিনেটলি দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। উনি আমার দলের সভাপতি, আজ সেকেন্ড টার্ম হি হ্যাজ বিন ইলেক্টেড। এই ক্রুশিয়াল টাইমে সামনে যে 2021-এর যুদ্ধ, সেটা উনি লিড করছেন, এবং সেখানে ডেফিনেটলি উনি যেটা বলেছেন ওটা দলের কথাই নিয়েই বলেছেন যে আমরা একাই 100, আমাদের কারোর সাথে কোনো কম্প্যারিজন লাগবে না। আমাদের দলই উই আর জাস্ট উনি একার কথা বলেননি, তুমি বলছো মানে অন্যান্য রাজনৈতিক দলের। অ্যাবসলিউটলি উনি একার কথা বলার মানুষই নন। উনি একজন নেতা, উনি একজন লিডার, নেতৃত্ব থেকে উনি একজন লিডার।
না কিন্তু উনি সেকেন্ড টার্ম আজকে ইলেক্টেড হয়েছেন এই জন্য। সমানে দিলীপ ঘোষের এগেইনস্টে জমা পড়েছে অভিযোগ যে সঠিকভাবে মানে ইয়েতে কাজ করতে দেওয়া হচ্ছে না স্বাধীনভাবে। দেখো সেটা দলের মধ্যে, ফ্যামিলির মধ্যেও আজকে আমার হাজবেন্ডের সাথে মনোমালিন্য হতে পারে, আমার শাশুড়ির সাথে হতে পারে, আমার বাবা মার সাথে হতে পারে, ফ্যামিলিতে থাকলে হবেই। আমরা বিজেপি হচ্ছে একটা ফ্যামিলি, বিজেপি ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার, পরিবারের মধ্যে মনোমালিন্য হতেই পারে। এত বিশাল একটা পরিবার অ্যান্ড ভেরি ভেরি ডিসিপ্লিন অ্যান্ড রেজিমেন্টেড পার্টি। এটা তৃণমূল নয় যে হ্যাঁ কিছু করলাম তাকে পদ দিয়ে দিলাম, ওই রকম নয়। ইটস ভেরি ভেরি ডিসিপ্লিন পার্টি। সুতরাং মনোমালিন্য হতেই পারে, এবং আমার যদি কোনো কিছুতে খারাপ লাগে আমি আমার প্রেসিডেন্টকে জানাবো। তার মানে এটা নয় যে পরিবারের মধ্যে মানে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ওইটা বিজেপিতে আশা করবে না, ওটা কোনোদিন হবে না। আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমাকে, যে এখন যেহেতু করোনা সিচুয়েশন চলছে, তো সেখানে কোনো মানে শুধু বিজেপি নয়, কোনো রাজনৈতিক দলই সঠিকভাবে নিয়মবিধি বা দূরত্ববিধি মানছে না। মানে তুমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটাকে কিভাবে দেখবে? দেখো নিয়মবিধি মানছে না সেটা আমাদের দলকে বলো না, কারণ আমরা তো কোনো কিছু না, কাজ আমি করার সুযোগই শুধু পাইনি। বিজেপি বলিনি, আমি বলেছি মানে হ্যাঁ, সব অন্যরা দল। মানছে কারণ না, আমরা দেখেছি বিজেপি যেরকম মিছিল মিটিং করেছে, তৃণমূল সরকার প্রতিবাদ সভা করেছে এবং আমরা তো জলসা করেছে। আমরা মিটিং মিছিল করতেই পারিনি। মিটিং মিছিল তো করেছে সরকার, মিটিং মিছিল করেছে সরকারের যে টিএমসি দল। বিজেপিকেও আমরা যথেষ্ট আন্দোলনে দেখতে করেছি। আমরা পেয়েছি আন্দোলনে যদি আজকে গ্রামের ছেলেমেয়েরা, গ্রামের মানুষরা যদি তারা খেতে না মানুষের- পায়, মানুষের তাহলে আমরা জন্যই- বলবো না, আমরা তাদের সাথে পাশে দাঁড়াবো না যে তারা খেতে পাচ্ছে না বাড়ির মই। তোমরা তো দেখেছো গ্রামের মহিলারা কাকে বাচ্চা নিয়ে তারা রাস্তায়, মেন রাস্তায় এসে হাইওয়েতে এসে তারা কিন্তু করোনা ইয়ে করছে। পরিস্থিতিতে তাহলে বলবে না মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাহলে মুখ্যমন্ত্রী কেন দেখছেন না যে কেন চাল চুরি হচ্ছে, কেন দিন দেখছেন না? তাহলে তো এই বিক্ষোভ করার দরকার হয় না। আজকে যদি মানুষ মারা যাচ্ছে, তোমাকে যেটা বললাম আবার করে রিপিট করতে চাই না, তাহলে কেন সেটা এই সরকার দেখছে না যে কেন মানুষ মারা যাচ্ছে, কেন বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে? মানুষ মারা যেতেই পারে, বিনা চিকিৎসায় কেন মানুষ মারা যাচ্ছে এগুলো দেখছেন না কেন? কেন দেখছেন না যে কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যে সাপ রয়েছে এবং সাপের কামড় খেয়ে প্রবাসী শ্রমিকরা মারা যাচ্ছে? দেখছেন না কেন? কেন দেখছেন না যে আজকে কোয়ারেন্টাইন সেন্টারে প্রবাসী শ্রমিক বা যারা রয়েছে ওখানে কোয়ারেন্টাইনে তারা খেতে পাচ্ছে না, রাস্তায় এসে তারা বিক্ষোভ করছে যে খাবার দেওয়া হচ্ছে না, খাবার নেই, জল নেই। এগুলো কেন হচ্ছে? আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছেন, তাই জন্য আজকে আমরা বিক্ষোভ করছি। আমাদের কোনো শখ হয়নি যে হাতে প্রাণ নিয়ে করোনার সময় গিয়ে আমরা বিক্ষোভ করব। আমরা মানুষের কথা ভাবি। না, মুখ্যমন্ত্রী যেহেতু এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন এবং গোটা রাজ্যটাই পুরো বিয়ে হয়ে রয়েছে, সেই জন্য এত যদি জায়গায় এরকম ঘটনা, কিন্তু আদার্স তো যেসব জায়গায় আমরা সংবাদ মাধ্যমে এরকম দেখিয়েছি যে প্রচুর জায়গায় খাবারের মান ভালো, মানে যেভাবে খাবার দেওয়া হচ্ছে, তো দু একটা মুখ্যমন্ত্রীর দাবি যে প্রচুর জায়গায় খাবারের মান ভালো। আমি একটা জায়গাও দেখিনি যেখানে খাবারের মান ভালো। এরকম প্রচুর জায়গা দেখা গেছে যেখানে মানুষ চাল ডাল পায়নি, রেশন দোকানের ডিলাররা চুরি করেছে এবং সেই জিনিস চলে গেছে প্রধানের ঘরে, টাঙিয়ে দেওয়া হয়েছে বোর্ডে যেখানে নেই মাল, সেটা নিয়েও প্রচুর বিক্ষোভ হয়েছে। চিকিৎসা যে পাচ্ছে না সে তো আমাকে নতুন করে বলার কিছু নেই, প্রতিদিন আপনারা মিডিয়াতে তুলে ধরেন যে কোথায় কোথায় কী অবস্থা হয়েছে। সেদিনকেও 2 সপ্তাহ আগে পিয়ালি বলে একটি মেয়ে যার নিউমোনিয়া হয়েছিল, তার করোনাও হয়নি, সারা রাত 8টা হাসপাতাল ঘুরে সকালবেলাতে তার ওই অ্যাম্বুলেন্সের মধ্যে মৃত্যু হয়। কেন এই অবস্থা? কেন 8টা হাসপাতালে তাকে নেওয়া হয়নি? এটা তো প্রথমবার হচ্ছে না, বারবার এটা হচ্ছে। সুতরাং আমাদের যদি আপনারা পিঠ ঠেকিয়ে দেন দেওয়ালে, আমরা তো নামবই, আমাদের কিছু করার নেই। আমরা তো সাহায্য চাইছি, আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী তো এই ব্যবস্থাটা করতেই পারতেন, তাহলে এই অবস্থা দরকার হতো না। একদম শেষের পর্যায়ে চলে এসেছে, তবে আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড আমরা শুরু করছি, তো খুব ঝটপট উত্তর দিতে হবে। হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ডে তুমি ফ্যাশন ডিজাইনার, তো তোমাকে যদি ফ্যাশন ডিজাইনার এবং বিজেপি, তুমি যেহেতু এখন বিজেপির মহিলা মোর্চা নেত্রী, তো তোমাকে যদি দুটোর মধ্যে একটা বাছতে বলা হয় তাহলে কোনটা বাছবে? আমার মনে হয় মানুষ অগ্নিমিত্রাকে বাঁচবো, যে মানুষ আছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী 2021 আমরা জানি বিধানসভা ভোট, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কাকে দেখতে চাও? দল ঠিক করবে। আমি অত্যন্ত মানে কি বলবো, সাধারণ একজন কার্যকর্তা। আমি সাধারণ মানুষ হিসেবেই জিজ্ঞাসা করছি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাও? আমার মনে হয় আমার মাননীয় সভাপতিকেই আমি দেখতে চাই, শ্রী দিলীপ ঘোষ। কারণ কি তিনি তার যে অবদান
পার্টিতে, এবং এই সেকেন্ড টার্ম লাস্ট টার্মেও উনি যেভাবে পার্টিকে দলকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, সেখানে ডেফিনেটলি, বাট আমার কাছে দল যেটা চাইবে সেটাই আলটিমেট। প্রতিপক্ষ হিসাবে কোন দলকে বেশি গুরুত্ব দিচ্ছ? ডেফিনেটলি তৃণমূল, বাট আমাদের নিজেদের মধ্যেও এক হয়ে আমাদের এগোতে হবে, সেটাও একটা মানে শুধু যে প্রতিপক্ষের প্রবলেমটাই দেখবো, প্রতিপক্ষ কে রয়েছে সেটা নয়, নিজেদেরকে আগে স্ট্রং করতে হবে, নিজেদের জিনিসগুলো, নিজেদের ফ্লসগুলো। রাজনীতিক অগ্নিমিত্রাকে কত নম্বর দেবে? দশে 2। কেন? সবে তো শুরু করেছি কার্যকর্তা, এখন শিখি তারপরে। সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব মোদি ছাড়া? মোদিজি বলতে যাচ্ছিলাম, মোদিজি ছাড়া সুষমা স্বরাজজি, আমি ওনার মতো হতে চাই ডেফিনেটলি। আচ্ছা, ধন্যবাদ দিদি আমাদের সাথে Thank you. থাকার জন্য। Thank you. আরোহী নিউজের মুখোমুখির আড্ডা আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আরোহী নিউজের ইউটিউব এবং ফেসবুক লিংকে। মুখোমুখি নিবেদন করলেন 3 Steps Aviation Academy, সহযোগী নিবেদক সিনহা গ্রুপ অফ কোম্পানিজ, OneStopBazaar.com, Oren Media and Entertainment Private Limited, আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া।